শুভ সকাল। সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। পরিচিতি। বাংলা ব্যাকরণ ও নির্মিতি। ইরশাদ জাহান তন্নি। প্রেষণা। গুটি বাইগুন হাল্লো গাটি সিরা মুক্তাগাছার মন্ডা বাইসা বাংলাদেশের সেরা নান্দালেরি গাডুগা ঈশ্বরগঞ্জের জারি এই বাড়িতে লোন বেহে মিল্লা যাই বাপের বাড়ি। মাননীয় সভাপতি সাহেব আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। কিন্তু মাননীয় সভাপতি সাহেব আপনার আমি জিগাইতাম চাইছিলাম আপনি কি রুম আসুন দেখ কেমন হইতাছে বালাই আসুন, কিন্তু আমি তো বালা নাই মাননীয় সভাপতি সাহেব। কি সুন্দর হয়ে সাহায্য গুজ্জা ইসলাম মাননীয় সভাপতি সাহেব। মনে ছিলাম এনে একটু বক্তব্য দিয়াম গুনিমনি সাইছি। আমি মনে ছিলাম আপনি এনে নেইমার মেসি শাহরুখ খান সালমান খান কিং খান এরারে লইছি আয়া কিতা দেখি এনে করতে বত্তার সত্তা লইছেন মাননীয় সভাপতি সাহেব। দেখ করে আমার মনটা বাইঙ্গে ছুটে কান হয়েছে মাননীয় সভাপতি সাহেব। মনটা লইছেন বাইকে যাই গিয়া পরে দেখি কি আপনার একটু সুন্দর সুন্দর দেখা যায়। পরে ভাবলাম তাও কি একজনটা তো বালাই দেখা যায়, তাও কি একটু তাকে যায় কথাবার্তা কই। আচ্ছা মাননীয় সভাপতি সাহেব ওতক্ষণ যে অতটি বক্তৃতা দিছে কোনছি আমারে এনে যে গুণী যে মানে গুণীজন এনে যে বুঝাইছে গুণীজন মানে আমি গুণী হেরা কি হচ্ছে হেরার এলাকার মধ্যে কিতা আছে মাটি আছে সাডি আছে বালু আছে ওন আছে তন আছে এটা গপ্প করতেছে। এটা বুঝে আসলে জ্ঞানী মানুষ বুঝে গুণীজন সংবর্ধনাটা কারে কয়। এরা যদি বুঝতো তে তো কইতো মাননীয় সভাপতি সাহেব এটা বুঝে না হুদাই খালি বক বক করে। আমি আমার এলাকার কিছু গুণগান গাই যদিও গাইতাম চাইছিলাম না নানচুন যেহেতু না কইলে যদি আবার এটা বেশি বেশি কয়ে যায়। মাননীয় সভাপতি সাহেব আপনি আমার একটা কথা কইছে এই যে একটা বাড়ি যদি 10তলা বাড়ি বানায় তো 10তলা বাড়ির মূল জিনিসটা কি মাননীয় সভাপতি সাহেব? মূল জিনিসটা হলো ফাউন্ডেশন। ফাউন্ডেশন কে লেগে আমি কইছি এখন আপনারা আমি এটা বুঝাই। এটা তো মূর্খ ফরে আবার বুঝতো না কবে কিতা না কিতা কইছি। মাননীয় সভাপতি সাহেব একটা রাষ্ট্রের প্রধান জিনিস কি? রাষ্ট্রপতি। যে বাংলাদেশের যে রাষ্ট্রপতি বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি কেলা কেলা বাংলাদেশের রাষ্ট্রপতি এই ময়মনসিংহের অ্যাডভোকেট জনাব আব্দুল হামিদ। তো বুঝছে শূন্য সবার করবো এটা তো কিস্তা ফারে না হুদায় আইসে বক বক করতো। মাননীয় সভাপতি সাহেব আমরা ময়মনসিংহ কিতা নাই আপনি কোন দিয়ে কিতা কইতেন চান কোন যে করে ফদে ফদে ময়মনসিংহ গুণী মানুষে ভর্তি নায়ক নায়িকার দিকে যাবেন এই কাল ওই কাল সেই কাল ওই কাল সব কাল আমরা ময়মনসিংহ ধরে রাখছি। মাননীয় সভাপতি সাহেব ইলিয়াস কাঞ্চন থেকে শুরু করে বর্তমানে বই আমরা কেরা হন এই হলো আরিফিন শুভ অকরে বা মাথায় লাইতাছে টিভি জগৎটা মাথায় লাইতাছে। মাননীয় সভাপতি সাহেব আপনি কবির দিকে যাইবেন হিন্দেও আছে আমরা ময়মনসিংহের যত কবি আছে সব তো মনে হয় আমার ময়মনসিংহের মাননীয় সভাপতি সাহেব। নির্মলেন্দু গুনতে শুরু কইরাম সুকুমার রায় জগদীশ চন্দ্র বসু এরপরে দেখুন আপনি যাইবেন খেলাধুলার দিকে। খেলাধুলা যখন টান টান উত্তেজনা মার উত্তেজনা তখন কি হয় একটা 4 আর 6 মাইলে জিতে যাবে ঠিক তখন আয়ে আমরা ময়মনসিংহ সারা খেলা মাহমুদুল্লাহ রিয়াদ আয়া কি ওরে টস করে একটা 4 মারে টস করে একটা 6 মারে দে মারে কি ওরে অক্করে জিতাইলা। তাহলে কেরা জিতা গুনি কইনো আছে এই আমরা ময়মনসিংহ আছে কিতা নাই আমরা খালি কইনা মানে এই জিনিসটা নাই গো। মাননীয় সভাপতি সাহেব মাননীয় সভাপতি সাহেব আপনারা আমি দাওয়াত দেই ময়মনসিংহ যাবেন যায় দেখবেন আমরা এখানে আছে মুক্তাগাছার মন্ডা কাইলে রোগন হয়ে পড়ে যাবেন যে 2 বছর আপনি খালি হাত ছাড়বেন আর হাত ছাড়বেন। মাননীয় সভাপতি সাহেব এরকম মজা আপনি জানি নেত্রকোনা ওতকানি বড় বড় বালিশ মিষ্টি। মাননীয় সভাপতি সাহেব এমন হইব আপনি ঘুমানির সময় বালিশ লাগতো না মিষ্টিটা মাথার তলে দিয়ে হইতে ঘুমাবেন না মাধ্যমে একটু সাড়া মারবেন। মাননীয় সভাপতি সাহেব এরকম মজার মিষ্টি আমরা আমি একটা কথা কই দেখুন যে এই নো যে আইসে বেকল মেকল ডি এটি যদি খালি একটা আমার কইতারে যে আমার এলাকায় যে চিত্রশিল্পী জয়নুল আবেদিন আছে এইটানের একটা এলাকার যদি মানুষটার মতো কেউ থাকতে থাকে তাহলে আমি মান্য নিলাম হেরা গুণী। কিন্তু কি হেরা কেউ কইতাতো না আমি তো জানি কারণ গুণী তো সব আমরা এলাকার মধ্যে। মাননীয় সভাপতি সাহেব শিক্ষার্থী বন্ধুরা একটি ভিডিও ক্লিপ দেখলাম, কি অনুমান হয় আজকের পাঠ কি হতে পারে? একটু চিন্তা করলেই পারবে। যেহেতু আঞ্চলিক ভাষার একটি ডিবেট আমরা দেখলাম, তাহলে পাঠ কি হতে পারে? হ্যাঁ, বাংলা উচ্চারণের নিয়ম। নীরব পাঠ। বাংলা উচ্চারণের নিয়ম
আদ্য অ। বাংলা উচ্চারণের নিয়ম আদ্য অ সম্পর্কে জানার আগে প্রথমে আমাদের জানতে হবে যে অক্ষর কাকে বলে। অক্ষর নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে শব্দের যে অংশটুকু একবারে উচ্চারিত হয় তাকে অক্ষর বা দল বা সিলেবল বলে। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য রাখো, নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াস মানে সব থেকে ছোট যে প্রচেষ্টা শব্দের সে অংশটুকু, মানে এই নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াস বলতে শ্বাসের সব থেকে ছোট যে প্রয়াস বা চেষ্টা তে শব্দের যে অংশটুকু একবারে উচ্চারিত হয় তাকে অক্ষর বা দল বা সিলেবল বলে। ইংরেজিতে এটাকে সিলেবল বলা হয়। ইংরেজিতে সিলেবল আমরা জানি কয় প্রকার? 4 প্রকার: মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল এন্ড পলিসিলেবল। কিন্তু বাংলায় অক্ষরটা ওই রকম নয়, বাংলায় অক্ষর দুই রকম। ইংরেজিতে আমরা 4 প্রকার পেয়েছি, কিন্তু বাংলায় 2 প্রকার। এক হচ্ছে মুক্তাক্ষর বা স্বরান্ত অক্ষর, যেটাকে ইংরেজিতে বলা হয় ওপেন সিলেবল। আর 2 হচ্ছে বদ্ধাক্ষর বা হসন্ত বা হলন্ত অক্ষর, যেটাকে ক্লোজড সিলেবল বলা হয়। মুক্তাক্ষর যে অক্ষর বা দলের শেষে স্বরবর্ণ থাকে, লক্ষ্য রাখতে হবে স্বরবর্ণ থাকে, অর্থাৎ যার শেষে ব্যঞ্জন বর্ণ থাকে না তাকে মুক্তাক্ষর বলে। মুক্তাক্ষর আবার 2 প্রকার হয়: এক মৌলিক মুক্তাক্ষর, 2 যৌগিক মুক্তাক্ষর। যে মুক্তাক্ষর মৌলিক স্বরধ্বনিতে সমাপ্ত হয় তাকে মৌলিক মুক্তাক্ষর বলা হয়, আর যে মুক্তাক্ষর যৌগিক স্বরধ্বনিতে সমাপ্ত হয় তাকে যৌগিক মুক্তাক্ষর বলে। বদ্ধাক্ষর যে অক্ষরের শেষে ব্যঞ্জন বর্ণ থাকে, অর্থাৎ যার শেষে স্বরবর্ণ থাকে না তাকে বদ্ধাক্ষর বলা হয় বা ক্লোজড সিলেবল বলা হয়। যেমন ঐতিহাসিক, আমরা এখন এই দুটির উদাহরণ দেখব। যেমন ঐতিহাসিক একটি শব্দ, এখানে ওই, তি, হা, শিক এই 4টি অক্ষর রয়েছে। ওই যৌগিক মুক্ত অক্ষর, কারণ ওই স্বরবর্ণটি একটি যৌগিক স্বরবর্ণ। অ, হ্রস্ব ই, ওই 2টি বর্ণ মিলে ওই। যৌগিক মুক্ত অক্ষর। তি মৌলিক মুক্ত অক্ষর, কারণ তয় হ্রস্ব ইকার, এখানে যে স্বরবর্ণ রয়েছে হ্রস্ব ইকার, এটি একটি মৌলিক স্বরধ্বনি। হা, হাতে আকার আছে, আকার মানে আ, মৌলিক মুক্ত অক্ষরের উদাহরণ এটি হা। এবং শিক, দেখো শিক শব্দে কয়ের সাথে হস রয়েছে, তাই এখানে কয়ের সাথে কোনো স্বরবর্ণ নেই। যেহেতু স্বরবর্ণ নেই তাহলে অন্তবর্ণ ক এবং সেটি ব্যঞ্জন, তাই এটিকে বদ্ধঅক্ষর বলা হয়। নীরব পাঠ বাংলা উচ্চারণের নিয়ম আদ্য অ। নিয়ম 1: শব্দের আদ্য অ এর পরে যদি হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ বা এদের কারচিহ্ন যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে তবে সে অ এর উচ্চারণ সাধারণত ও বা ওকারের মতো হয়। যেমন অভিধান, এই শব্দটির আমরা দেখব উচ্চারণ কি রকম করে নিয়মের সাথে মিলে যায়। অ ভয় হ্রস্ব ই কার, ধয় আকার দন্ত ন। কিন্তু আমরা বলছি এই আদ্য অ নিয়ে, আদ্য অ এর নিয়ম। তাহলে আদ্য অ থাকার পরেও আমরা ও পাচ্ছি কেন? কারণ অ এর পরে হ্রস্ব ই রয়েছে। হ্রস্ব ই, দীর্ঘ ই এই দুটির কোনো একটি আছে। কোনটি আছে? হ্রস্ব ই। সরাসরি হ্রস্ব ই নেই, তবে হ্রস্ব ই কার আছে। কার সাথে? ভয়ের সাথে। সেই কথাই বলা আছে এদের কারচিহ্ন যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে। এই দেখো, অ এর পরে ভ, তার সাথে হ্রস্ব ই কার, এই জন্যই বলা হয়েছে কারচিহ্ন যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে। তবে সে অ এর উচ্চারণ কি হবে? ও বা ওকারের মতো। শুরুতে আছে তাই ও এর মতো হয়েছে, অভিধান। এরপরে দেখো নদী, যদিও নর সাথে অ আছে কিন্তু আমরা উচ্চারণ পাচ্ছি নো, ওকার দিয়ে পাচ্ছি নদী। নিয়ম 2: শব্দের আদ্য অ এর পরে যদি জ ফলা যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে তবে সে অ এর উচ্চারণ প্রায়শ ও বা ওকারের মতো হয়। যেমন অদ্য, দেখো আদ্য অ এরপরে দর সাথে জ ফলা রয়েছে, তাই বলা হয়েছে জ ফলা যুক্ত ব্যঞ্জন। হ্যাঁ, জ ফলা যুক্ত ব্যঞ্জন মানে দয়ের সাথে জ ফলা। এটার কারণে অটা কি হবে? ও হয়ে যাবে। তবে ব্যতিক্রম আছে, যেমন বধ্যভূমি, এখানে বর সাথে যে অ আছে অটা অয় থাকবে, বদ্ধ হবে না, বদ্ধভূমি হবে উচ্চারণ। 3: শব্দের আদ্য অ এর পরে যদি যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে জ ফলা
সংযুক্ত থাকে তবে সে অ এর উচ্চারণ অবিকৃত থাকে। অর্থাৎ জফলাটা আগের নিয়মে দেখেছি আমরা, জফলা থাকলে আদ্য অ ও হয়েছে, কিন্তু 3 নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি যদি সংযুক্ত ব্যঞ্জনের সঙ্গেই থাকে জফলা তাহলে অটা অই থাকবে। যেমন বন্ধা, এখানে বন্ধা শব্দের ন নর সাথে ধ আছে, এটি একটি যুক্ত ব্যঞ্জন, এরপরে আবার জফলা আছে, তার মানে এখানে কয়টি বর্ণ হলো? 3টি। এ কারণে এই নর সাথে ধ এটি একটি যুক্ত ব্যঞ্জনের সাথে জফলা থাকার কারণে বয়ের সঙ্গে যে অ রয়েছে সে অ এর উচ্চারণ অবিকৃত থাকলো, তার মানে অ থাকলো, এটা ওতে পরিণত হলো না। তাই যদি ও হতো তাহলে উচ্চারণ হতো বন্ধা, কিন্তু বন্ধা উচ্চারণ আমরা কেউ করি না, আমরা বলি বন্ধা। অর্ঘ্য, এখানেও তাই হয়েছে, ঘর ওপর রেপ থাকার কারণে এটি একটি যুক্ত ব্যঞ্জন এবং জফলা। বন্দ্যোপাধ্যায়। নিয়ম 4, শব্দের আদ্য অ এর পরে ক্ষীয় থাকলে সে অ এর উচ্চারণ সাধারণত ওকারের মতো হয়ে থাকে। যেমন অক্ষ, এখানে ক্ষীয় সম্পর্কে একটু বলে রাখা ভালো। ক্ষীয় যদি শব্দের শুরুতে থাকে তাহলে খ এর উচ্চারণ হয়, তবে মাঝখানে এবং শেষে থাকলে, এখানে শেষে মানে অ এর পরে, তাহলে প্রথমে আমরা পাবো ক এবং পরে পাবো খ। প্রথমে অঘোষ অল্প প্রাণ ক এবং পরে হচ্ছে অঘোষ মহাপ্রাণ খ এর উচ্চারণ পাবো। ব্যতিক্রম আছে, যেমন লক্ষণ, এখানে আমরা লক্ষণ বলি না, লক্ষণ বলবো। কেন? কারণ হচ্ছে যে এই যুক্ত ব্যঞ্জন ক্ষীয় এর সাথে আরেকটি বর্ণ যুক্ত হয়েছে, এই জন্য এই লয়ের সাথে যে অ রয়েছে সে অ এর উচ্চারণটা অবিকৃত থাকবে, লক্ষণ। কিন্তু যদি আমরা ক্ষীয় সাথে আর কোনো বর্ণ না থাকতো তাহলে লক্ষণ হতো। যাই হোক, এরকমটা যক্ষা, কারণ ক্ষীয় এর সাথে অন্য বর্ণ যুক্ত হয়েছে। সরব পাঠ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু স্ক্রিন থেকে দেখে নাও, অথবা তোমাদের কাছে বই থাকলে নিয়মগুলো একবার চোখ বুলাও। কোথাও কোনো অস্পষ্টতা থাকলে আমাকে জিজ্ঞাসা করতে হবে কমেন্টস বক্সে, অথবা মোবাইল নম্বরে ফোন করলেও আমি উত্তর দিয়ে দিব। পাঠ বিশ্লেষণ। বাংলা উচ্চারণের নিয়ম আদ্য অ। শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বর নিয়ম থেকে আমাদের মনে রাখতে হবে যে অ এর পরে, সংক্ষেপে যদি আমরা মনে রাখতে চাই তাহলে এভাবে মনে রাখতে হবে, অ এর পরে যদি রস্বই দীর্ঘই রস্বউ দীর্ঘউ এই 4টি বর্ণের কোনো একটি থাকে, অথবা এদের কোনো কার চিহ্ন থাকে, কিন্তু এই কার চিহ্ন কিন্তু সরাসরি ব্যবহৃত হবে না, কোনো একটি ব্যঞ্জন বর্ণের সঙ্গে, যেমন ভয়ের সঙ্গে। দেখো অ, এই যে অ এর পরে ভয় রস্বইকার, আগে ভ পরে রস্বইকার, তাহলে ভ আমরা যদি বানান করি তাহলে কিভাবে বানান করব? অ ভয় রস্বইকার, নাকি আগে বলবো অ রস্বইকার ভ, এভাবে না, এভাবে নয়, আমরা আগে বলবো অ ভয় রস্বইকার ধয় আকার তন্তন্য। কার চিহ্ন বা স্বরধ্বনি সবসময় ব্যঞ্জন বর্ণের পরে বসে। অভিধান, তাহলে এই উচ্চারণটা ও দে কেন হলো? কারণ রস্বইকারের কারণে, রস্বইকার যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকার কারণে অ এর উচ্চারণ ও হয়ে গেছে। অভিধান, নদী, এরকমটা হতে পারে। 2, শব্দের পরে, শব্দের আদ্য অ এর পরে যদি জফলা থাকে, জফলা যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে, যেমন দেখো অদ্য, গদ্য, এ জাতীয় শব্দে আমরা দেখব যে অ এর পরে যে বর্ণটি আছে তার সাথে জফলা রয়েছে, এই জফলা থাকার কারণে অ এর উচ্চারণ ও হয়ে গেছে। 3, দেখো যদি জফলা থাকলেও অ এর উচ্চারণ অই থাকবে, ও হবে না। কারণ কি? কারণ হচ্ছে জফলা যদি ব্যঞ্জন বর্ণ, সংযুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়। যেমন সংযুক্ত ব্যঞ্জন বর্ণ বলতে কি বোঝা যায়? তোমরা আগে থেকেই জানো, এটা নবম দশম শ্রেণীতে পাঠ ছিল যে ফলাগুলো ব্যতীত আমাদের বাংলা বর্ণমালায় 6টি ফলা রয়েছে, 6টি ফলা ব্যতীত অন্য যতগুলো ব্যঞ্জন বর্ণ রয়েছে সবগুলো ব্যঞ্জন বর্ণ একটি আরেকটির সঙ্গে যুক্ত হওয়াকেই
এই সংযুক্ত ব্যঞ্জন বলা হয়। এই সংযুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি আবার জফলা যুক্ত হয়, তাহলে জফলা যুক্ত হওয়ার কারণেও বয়ের উচ্চারণ, বয়ের সাথে যে অ আছে এই অটা অয় থাকবে, অবিকৃত থাকবে, কোনো প্রকার পরিবর্তন হবে না, এটার উচ্চারণ সংবৃত হবে না। যেমন বন্ধা, এটার উচ্চারণ কখনোই বন্ধা হবে না, সঠিক উচ্চারণ বন্ধা। অর্ঘ্য, অ এর উচ্চারণ অ, বন্দ্যোপাধ্যায়। শব্দের আদ্য অ এর পরে যদি ক্ষীয় থাকে, তাহলে সে অ এর উচ্চারণ সাধারণত ওকারের মতো হয়। যেমন অক্ষ। ক্ষীয় সম্পর্কে একটি নিয়ম জানিয়ে রাখা ভালো, যে ক্ষীয়টা শব্দের শুরুতে থাকলে শুধু খ এর উচ্চারণ হবে, তবে মাঝখানে এবং শেষে থাকলে প্রথমে আমরা ক পাবো, পরে খ এর উচ্চারণ পাবো, সেজন্যই হয়েছে অক্ষ। যদি আমরা দুইবার খ উচ্চারণ করি তাহলে কি উচ্চারণ হতো? অক্ষ। অক্ষ নয়, আসলে অক্ষ। ব্যতিক্রম হচ্ছে লক্ষণ। কেন? ক্ষীয় এর সাথে আরেকটি বর্ণ যুক্ত হয়েছে। 5, শব্দের আদ্য অ এর পরে যদি জয় থাকে, তাহলে সে অ এর উচ্চারণ সাধারণত ওকারের মতো হয়ে থাকে। আর জয় থাকার কারণে জয়ের একটি নিয়ম বলে রাখা ভালো, শব্দের আদিতে থাকলে গ চন্দ্রবিন্দু এই উচ্চারণ হবে, গ। আর মধ্যে বা অন্তরে থাকলে প্রথমে গ হস, পরে গ চন্দ্রবিন্দু, এইরকম উচ্চারণ আমরা পাই। তাহলে আমরা দেখি সেটি মেলে কিনা। যেমন শব্দটি হচ্ছে জ, অন্তস্থ জ, বর্গীয় জ ইয়, তাহলে এটা হলো জ জ ইয়, কি হলো? যোগ্য। দেখো জর সাথে যে অ আছে সেটি ও হয়ে গেছে নিয়মের কারণে। কোন নিয়ম? অ এর পরে জ ইয় থাকার কারণে অটা ওতে রূপান্তরিত হয়েছে। কিন্তু গ এবং গ হস গয় ওকার চন্দ্রবিন্দু কেন পেলাম? কারণ হচ্ছে যে যুক্ত ব্যঞ্জনকে ভেঙে লিখতে গেলে প্রথমটা হস হয়, পরেরটাতে ওকার হয়, এটি একটি সাধারণ নিয়ম। আর গ হস আমরা সে কথাটা বলে দিয়েছি যে জয় ভাঙ্গালে আমরা প্রথমে পাবো হচ্ছে গ হস এবং পরেরটাতে পাবো গয় চন্দ্রবিন্দু। এই গয় চন্দ্রবিন্দু পেয়েছি, কিন্তু ওকার আসলো কোত্থেকে? ওকার আসলো যে এই যুক্ত ব্যঞ্জনকে ভাঙ্গালে প্রথমটা হস হবে, পরেরটাতে ওকার হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে বেশ কয়েকটি নিয়ম কাজ করেছে। প্রথমটা হচ্ছে জতে বর্গীয় জটা হলো কেন? অন্তস্থ জ থাকলেও বর্গীয় জ হবে, এটি একটি নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে জর সাথে ওকার হলো কেন? কারণ অন্তস্থ জয়ের সাথে মূল বানানে অ রয়েছে এবং সেই অটা ওতে রূপান্তরিত হয়ে গেছে, ও বা ওকার হয়ে গেছে, ও থেকে ওকার। তাহলে এটি তৃতীয় নিয়ম। চতুর্থ নিয়ম হচ্ছে জয় ইয়টাকে ভাঙিয়ে প্রথমে পেয়েছি আমরা গ হস, পরেরটাতে পেয়েছি গ চন্দ্রবিন্দু, কিন্তু এই ভাঙানোর কারণে প্রথমটাতে হস, পরেরটাতে ওকার হয়, এই হলো যজ্ঞ। 6, শব্দের আদ্য অ এর পরে রিকার যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে সে অ এর উচ্চারণ সাধারণত ওকারের মতো হয়। এই অটা ও তে রূপান্তরিত হওয়াকে সংবৃত নিয়ম বলা হয়। তাহলে আমি অনেকগুলো নিয়ম বললাম, সংবৃতের 5টির বেশি হবে। আচ্ছা, যেমন মসৃণ, এই শব্দটিতে দেখো ম দন্ত শয় রিকার মূর্ধন্য ন, এই বানানটির উচ্চারণ কি হবে? মসৃণ। কারণ কি? হচ্ছে রিকার যুক্ত ব্যঞ্জন বর্ণের এটি একটা আলাদা নিয়ম, সেটি রিকারের নিয়ম। কিন্তু এখানে একটু বলে রাখি যে রিকার যদি কোনো বর্ণের সঙ্গে থাকে, ব্যঞ্জন বর্ণের সাথে, তাহলে সেটির উচ্চারণ দ্বিত্ব হয় এবং রফলা যুক্ত, রফলা যোগ রস্বইকার এরকম উচ্চারণ আসে। তাহলে মসৃণ, যকৃত ইত্যাদি। 7, রফলা যুক্ত আদ্য অ এর পরে এর উচ্চারণ সাধারণত ওকারের মতো হয়। লক্ষ্য রাখো, রফলা যুক্ত আদ্য অ এর উচ্চারণ সাধারণত ওকারের মতো হয়। যেমন গ্রহ, কেন বলা হলো রফলা যুক্ত আদ্য অ? যেমন গর সাথে প্রথমে আছে রফলা, তারপরে আছে অ, এই জন্যই বলা হয়েছে রফলা যুক্ত আদ্য অ। তাহলে এর উচ্চারণ কি হলো? এই অটার উচ্চারণ ওকারের মতোই হয়, গ্রহ। ব্যতিক্রম, রফলা যুক্ত আদ্য অ এর পরে যদি অন্তস্থ অ থাকে, তাহলে সে অ সাধারণত অবিকৃত থাকে। যেমন ক্রয়, ক্রয়ের ক্ষেত্রে দেখো প্রথমে যদি আমরা বিশ্লেষণ করি বানানটি, ক, তারপরে রফলা, তারপরে অ, অন্তস্থ অ,
তাহলে এই অন্তস্থ অ থাকার কারণে ক রফলা অ, এই অটা ও ওতে রূপান্তরিত হয়নি, অয় রয়ে গেছে, সেই জন্য উচ্চারণ হবে ক্রয়। এটার যদি ওটা ওর মতো হতো তাহলে হতো ক্রয়, ক্রয় নয় ক্রয়। 8, শব্দের আদ্য অ এর পরে রেপ যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে সে অ এর উচ্চারণ সাধারণত ওকারের মতো হয়, যেমন পর্যন্ত। বুঝতে পারছো নিশ্চয়। তাহলে রেপ যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকার কারণে এই প এর সঙ্গে যে অ আছে এটা ও এ রূপান্তরিত। 9, সাধু ভাষায় ব্যবহৃত পূর্ণাঙ্গ শব্দ কিংবা ক্রিয়াপদের বানানে হ্রস্বইকার আছে, কিন্তু চলিত ভাষায় সে হ্রস্বইকার বিলুপ্ত হলেও তার পূর্ববর্তী অ সাধারণত ওকারের মতো হয়, যেমন করিবার থেকে করবার। এখানে দেখো করিবার হলো এটা সাধু ভাষার শব্দ, এটা চলিততে রূপান্তরিত হয়ে গেছে করবার। ব্যতিক্রম হইব থেকে হব, এখানে হব হবে না। 10, বাংলা একাক্ষর বা মনোসিলিবিক ওয়ার্ড শব্দের আদ্য অ এর পরে ন থাকলে সে অ এর উচ্চারণ ও কারের মতো হয়, যেমন মন, বন, জন ইত্যাদি। ভারতের পশ্চিমবঙ্গে উচ্চারণ হয়, কিন্তু বাংলাদেশে মনের ক্ষেত্রে মেনে নিলেও বন ও জনের ক্ষেত্রে আমরা সে উচ্চারণ মেনে নেই না। বনের উচ্চারণ আমরা বন বলি, কিন্তু বন বলি না। আবার জন বলি না, জন বলি। সমাসবদ্ধ বা সন্ধিবদ্ধ হলেও অ এর উচ্চারণ অবিকৃত থাকে, যেমন জনগণ। এখানে আমরা জনগণ বলি না, বনবাসী বলি না, বনবাসী বলি। এরপরে আবার আদ্য অ এর পরে ন থাকলে আদ্য অ এর উচ্চারণ অবিকৃত থাকে, যেমন গণ, গণ বলি না, পন বলি না, পন, রন, রন বলি না, রন। নেতিবাচক বা না অর্থে ব্যবহৃত অ বা অন এবং সহার্থে বা সহিত অর্থে স সংযুক্ত হলে সে আদ্য অ এর উচ্চারণ এবং স এর অ স অবিকৃত থাকে, যেমন অবিচার। এখানে নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে অ, তাই এটা অ এর উচ্চারণ অ। সঠিক, সহিত অর্থে সঠিক, সঠিক। এরপরে দেখো সবিনয়, এগুলো অ এর উচ্চারণ সবসময় অয় থাকবে, তবে নাম বোঝালে, যদি কারো নাম বোঝায়, নাম বোঝালে এ না বোধক বা নেতিবাচক অ এর উচ্চারণ সাধারণত ওকারের মতো হয়, যেমন অসীম, এটা অসীম হবে না, অসীম, অতুল ইত্যাদি। শ্রেণীর কাজ বা একক কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আদ্য অ এর 3টি নিয়মের 2টি করে আলাদা বা ভিন্ন উদাহরণ খাতায় লিখো। আমি যে উদাহরণগুলো দেখিয়েছি সেগুলোর বাইরে গিয়ে তোমাকে 2টি উদাহরণ লিখতে হবে। মূল্যায়ন, আমি এখানে কয়েকটি প্রশ্ন দেখাবো, তোমাকে চটপট সেটির উত্তর দিতে হবে। অক্ষর কাকে বলে? অক্ষর কত প্রকার? মুক্তাক্ষর কাকে বলে? আদ্য অ ধ্বনির উচ্চারণের 2টি নিয়ম বলো। উচ্চারণ বলো। অধীর, অতুল, মন, অকাশ। বাড়ির কাজ। আদ্য অ এর 2টি করে উদাহরণ সহ মোট 5টি নিয়ম লিখো। HW খাতায় লিখে নাম ও রোল সহ কমেন্টস বক্সে দাও। এসো আঞ্চলিকতা পরিহার করি, প্রমিত উচ্চারণে কথা বলি। ধন্যবাদ। পরবর্তী ক্লাসে কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।